আমার দাদা চেয়েছিল পুলিশের সাহায্যে এদেরকে নির্মূল করতে, আমাদের ওখানকার পরিবেশটা একটু বদলাতে। আর পুলিশ এসে ওদের ধরপাকড়ও করেছিল। তারপর থেকেই দাদার প্রতি ওদের রাগ জন্মায়। আর একদিন কিছু লোক মিলে সুযোগ বুঝে আমার দাদাকে খুন করে ফেলে। দাদা সেদিন দুপুরের ভাতটা খাবে বলে সবে বসতে গেছিল। সেই সময় দাদাকে ডেকে নিয়ে যাওয়া হলো। দাদা সেদিন দুপুরের ভাতটাও খেতে পারেনি। দাদা ছিল আমাদের পরিবারের একমাত্র রোজগারের লোক। আমি তখন কলেজে পড়ি, কিন্তু দাদা চলে যাওয়ায় আমায় সংসারের হালটা ধরতে হয়। আমি গাড়ি চালাতে জানতাম, তাই গাড়ি চালানোর কাজটাই শুরু করে দিই। মাধবপুর থেকে কলকাতা এবং গঞ্জে মানুষকে নিয়ে আসা দিয়ে আসা করতে শুরু করি। গাড়িটা আমার নিজের ছিল না, মালিকের গাড়ি ছিল। আর এই কাজটা করতে করতেই মজিদ চাচা আমার সাথে যোগাযোগ করে। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো যে তিথি সেনগুপ্তকে মজিদ মিয়ার হাতে তুলে দেওয়ার জন্য কারা তোমাকে ফোন করতো? মজিদ মিয়া নিজে ফোন করত। আর যখন জানতে পেরেছিল যে দিঠি আমাদের বাড়িতে আছে, তখন নেটওয়ার্কের বাকি লোকজনদেরও সেটা জানিয়ে দেয়। আমি তাদের কাছ থেকেও ফোন পাই। তারা আমাকে একটা দিন নির্দিষ্ট করে দিয়েছিল, যেদিনকে দিঠিকে ওদের হাতে আমায় তুলে দিতে হতো। ওরা এও বলেছিল যে ওই দিনের মধ্যে যদি আমি দিঠিকে ওদের হাতে না তুলে দিই, তাহলে আমাদের দুজনকেই ওরা মেরে ফেলবে। তুমি ওদের নামগুলো আরেকবার বলবে? নিশ্চয়ই বলবো। আমাকে ফোন করতো মজিদ মিয়া। সে হোসেনপুরে থাকে। আর শহর থেকে আমাকে 3 জন লোক ফোন করত। একজন পতঞ্জলি দাস, কিন্তু এটা ওদের সঠিক নাম কিনা তা আমার জানা নেই। এই পতঞ্জলি দাস ছাড়াও আমাকে ফোন করতো কালু শেখ নামে একজন, আর ভিকি বলে একজন। কিন্তু এদের মধ্যে শুধু পতঞ্জলিকেই আমি সামনাসামনি দেখেছি, কারণ ওই আমার গাড়িতে জিনিসপত্র তুলে দিত। আচ্ছা, এই পতঞ্জলি দাসের বাড়ি কোথায়? মানিকতলার কাছে। ওর বাসস্থানে আমি কোনোদিনও যাইনি। আমাকে মানিকতলা বাজারের ওখানেই দাঁড় করিয়ে রাখতো, আর ওখান থেকেই জিনিসপত্র আমার হাতে তুলে দিত। তবে ওই জায়গা থেকেই অনুমান করেছি যে হয়তো আশেপাশেই কোথাও থাকে। তুমি দিঠিকে নিয়ে সেদিন হোসেনপুরের দিকে রওনা হচ্ছিলে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তুমি যে একটু আগেই বললে যে তুমি শেষ পর্যন্ত দিঠিকে ওদের হাতে তুলে দিতে পারতে কিনা তা তুমি জানো না, এই কথাটা কেন বললে? ঈশ্বর জানেন, আর দিঠি সেনগুপ্ত নিজে জানেন। আমি ওকে তুলে দিতে চাইনি। না, কেন চাওনি? মানে তুমি তো দিঠিকে ওদের হাতে তুলে দিলে অনেক টাকা পেতে, তোমাদের সংসারে সুরাহা হতো। এর জন্য আমি কোনো টাকা যে নেব না, সেটা আমি মজিদ মিয়াকে জানিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, তার প্রমাণ আমার কাছে আছে। এই বিষয়ে একটি ভয়েস রেকর্ড আমার কাছে আছে। তুমি মজিদ মিয়াকে ফোন করে বলেছো যে তুমি এ বিষয়ে কোনো টাকা পয়সা নেবে না, মানে দিঠিকে ওদের হাতে তুলে দেওয়ার জন্য। তুমি তাকে অনুরোধও করো যে দিঠিকে যেন তার বাড়িতে তুমি পৌঁছে দিতে পারো, এবং তুমি 2 দিন ধরে একই অনুরোধ করে গেছো মজিদ মিয়াকে, এবং তারপরেই শহর থেকে তোমার কাছে ফোন আসে তোমার উপর চাপ সৃষ্টি করবার জন্য। আমার কাছে কথা হচ্ছে যে কেন? তুমি তো দিঠিকে ওদের হাতে পৌঁছে দেবে বলেই নিয়ে এসেছিলে। মিথ্যে কথা বলার অভ্যেস আমার নেই। আর সত্যি কথা হলো এই যে দিঠি সেনগুপ্তকে সামনে থেকে দেখে, আমাদের বাড়িকে ওর আপন করার ক্ষমতা দেখে, এবং ওর নিজের স্বভাব গুণেই আমি ওর প্রতি আকৃষ্ট হয়েছিলাম।
আকৃষ্ট হয়েছিলাম মানে? তার মানে দেখুন স্যার, এই ছেলেটি দিঠি সেনগুপ্তকে তার বাড়িতে নিয়ে গিয়ে নিজের দখলে রাখতে চেয়েছিল। স্যার, আমি কি ইঙ্গিত করছি আশা করি আপনি বুঝতে পারছেন স্যার। ভালোবাসার অভিনয় করে দিঠি সেনগুপ্তকে তার বাড়িতে নিয়ে গিয়ে নিশ্চয়ই ও মিথ্যে কথা, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। আপনি কল্পনা করে সবকিছু বলে দিতে পারেন না। এখানে দিঠি সেনগুপ্ত নিজে উপস্থিত আছেন, তিনি কি কখনো অভিযোগ করেছেন? তাহলে আপনি এত বড় কথাটা বললেন কি করে? আপনি মাঝখানে এত কথা বলবেন না, আপনি বসুন। সরি স্যার। হ্যাঁ, সঠিক কারণটি কি? মানে এই আকৃষ্ট হবার মানেটা আমি ঠিক বুঝলাম না। আমাদের মতন অন্ধকার জীবনের ছেলেদের ভালোবাসার কোনো অধিকার নেই বলেই আমি বিশ্বাস করি। তাই আমার মনের অনুভূতিটা আমি দিঠিকে জানাতে পারিনি। কিন্তু এই কদিনে যে আমি দিঠিকে ভালোবেসে ফেলেছিলাম সেটা আমি মুখে না বললেও দিঠি বুঝতে পেরেছিল। ভালোবাসার মানুষকে কি আর তার ক্ষতি হবে জেনেও অন্য কারোর হাতে তুলে দেওয়া যায়? তবে হ্যাঁ, এ কথা ঠিক যে আমি দিঠিকে নিয়ে বেরিয়েছিলাম। আমি এই পরিকল্পনাও করেছিলাম যে কোনোভাবে যদি কোনো সুযোগ পাই আমি দিঠিকে নিয়ে পালিয়ে যাব। দিঠি এই পরিকল্পনার কথা জানতো না। আমি এও ঠিক করেছিলাম যে যদি দরকার পড়ে তাহলে মজিদ চাচাকেই আমি এই দুনিয়া থেকে সরিয়ে দেব। ইওর অনার, তার মানে ও খুন করতে পিছপা হয় না? নিশ্চয়ই ওর খুনের ইতিহাস আছে, না হলে একটা মানুষ এত সহজে বলতে পারে না যে আমি ওকে সরিয়ে দেবো। আপনি দয়া করে একটু শান্ত হন। আপনাকে স্যার একটু আগেই নির্দেশ দিয়েছেন একটু শান্ত থাকতে। আপনি এত কথা কেন বলছেন? আপনি চুপ করুন। সরি স্যার। আচ্ছা, ধরো জীবনে তুমি যদি একটা সুযোগ পাও, এরপর তুমি কি করতে চাও? অন্যায় যখন করেছি তখন শাস্তি আমার হবেই। শাস্তির মেয়াদ ফুরোলে জেল থেকে বেরিয়ে যদি আমি কোনোদিনও খোলা আকাশের নিচে দাঁড়াতে পারি তাহলে আমি সৎ কাজ করব, সৎ পথে চলব। শুধু বিচারকের কাছে আমার একটাই অনুরোধ, আমার অসুস্থ বাবা, আমার ভাঙাচোরা সংসার, মৃত দাদা, আমার পরিবারের কথা মাথায় রেখে আপনি আপনার সিদ্ধান্ত নেবেন। স্যার, আমার আর কোনো প্রশ্ন নেই। আমার শুধু একটাই অনুরোধ স্যার, যে পরিস্থিতির চাপে পড়ে একটি মানুষ কিভাবে বাধ্য হয়ে অপরাধ জগতের সঙ্গে জড়িয়ে পড়ে সেটা আমরা ঐতিহ্যকে দেখেই বুঝতে পারছি। কিন্তু তবুও তাদের মানবিকতা, তাদের মহত্ব, তাদের যে ভালো গুণগুলো সেগুলো মরে যায় না। দ্যাটস অল ইওর অনার। বাকিটা আপনার উপর। ও আরেকটি কথা, সর্বজিৎ ঘোষ প্রভাবশালী বাড়ির ছেলে, তার বাবার অনেক টাকা, কিন্তু পুরনো ঘটনা বিশ্লেষণ করে যদি আমরা দেখি, আমরা কিন্তু সর্বজিৎ ঘোষকেই দিঠি সেনগুপ্তের অপহরণের মূল পাণ্ডা বলে আমরা ওকে ধরতে পারি। হ্যাঁ, আজ সে অসুস্থ, তাই আমরা তাকে জিজ্ঞাসাবাদ করতে পারলাম না, কিন্তু পরবর্তী পর্যায়ে আমরা যেন তাকে জিজ্ঞাসাবাদ করতে পারি, এটুকুই আপনার কাছে আমার অনুরোধ স্যার। ধন্যবাদ স্যার।